মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, এই ভাষণ বিএনপিকে মারাত্মকভাবে হতাশ করেছে এবং জামাত শিবিরকে উজ্জীবিত করেছে। ওসমান হাদিদের অনুসারীদের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধ শক্তিদের উজ্জীবিত করেছে আর ভারতপন্থীদের দুর্বল করেছে। বিএনপি এখন ভারতপন্থী। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার পরামর্শে যে সর্বদলীয় প্রতিবাদ সভা হয়েছিল, সেখানে বিএনপি যায়নি। কেন যায়নি? ওই যে ওখানে ভারত বিরোধী বক্তব্য হবে, এই জন্য বিএনপি যায়নি। ভারতের দালাল বলে ওখানে যায়নি, এটা স্পষ্ট হয়ে গেল। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে দুইজন ব্যক্তির কথা বলেছেন, শরীফ ওসমান হাদি আর খালেদা জিয়া। খালেদা জিয়ার চাইতে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শরীফ ওসমান হাদিকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন তার এই ভাষণে। শরীফ ওসমান হাদির কথা আগে বলেছেন, তাকে আগে স্মরণ করেছে, তার জন্য বেশি বাক্য ব্যয় করেছে, বেশি শব্দ ব্যয় করেছে, বেশি সময় ব্যয় করেছে। খালেদা জিয়ার কথা অল্পের মধ্যে দুই এক লাইনে বলেছে। তাহলে বোঝা গেল যে এই মুহূর্তে আমি বলছিলাম যে সামগ্রিকভাবে খালেদা জিয়া সামগ্রিকভাবে অনেক বড় মাপের কিছু। খালেদা জিয়ার যে অভিজ্ঞতা, খালেদা জিয়ার যে অ্যাচিভমেন্ট, তার যে কন্ট্রিবিউশন, এটার সাথে কখনো শরীফ ওসমান হাদির তুলনা হয় না। আমি এটা করছি না, কিন্তু আমি বলছি যে এই মুহূর্তে রাইট নাও বিএনপির চাইতে, খালেদা জিয়ার চাইতে সরকারের কাছে, জাতির কাছে, বাংলাদেশের কাছে, পৃথিবীর কাছে শরীফ ওসমান হাদি ইজ মোর ইম্পর্টেন্ট দেন খালেদা জিয়া এন্ড বিএনপি। এটা প্রধান উপদেষ্টার ভাষণে স্পষ্ট হয়েছে, যেহেতু ওসমান হাদির কথা আগে বলেছেন, খালেদা জিয়ার কথা পরে বলেছেন। ওসমান হাদির কথা বেশি সময় ধরে বলেছেন আর খালেদা জিয়ার সম্পর্কে দুই এক লাইন বলেছেন। শুধু এটা না, মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণে, দীর্ঘ ভাষণে কাদেরকে ভোট দেওয়া উচিত, উচিত না, বা কোন অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, এইসব নানান বিষয়ে কথা বলেছে। তাতে বিএনপি ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। এর মানে বিএনপি ইউনূসের নজরে পড়ে গেছে। অবৈধ অস্ত্রধারী বিএনপির লোকজন গ্রেপ্তার হবে, সন্ত্রাসী বিএনপির লোকজন গ্রেপ্তার হবে, চাঁদাবাজ বিএনপির লোকজন গ্রেপ্তার হবে। এবং দেখেন, শুধু ইউনূসের এই ভাষণ না, এই ঘটনাটা এখানেও ঘটেছে, এই ভাষণেও। যেমন দুদকের যে বক্তব্য, নির্বাচন কমিশনের যে প্রচারণা, সেখানে ওই চাঁদাবাজ দুর্নীতিবাজকে ভোট দিবেন না, এটা তো বিএনপির বিরুদ্ধে চলে যায়। মজা না? বিএনপি এভাবে প্রত্যেক স্টেপে স্টেপে বেকায়দায় করছে। তা ইউনূসের ভাষণ বিশ্লেষণ করলে এরকম মনে হয় যেটা ইউনূসের বিরুদ্ধে চলে গেছে। আসলে প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে বলেন নাই, বিএনপি আকাম করতে করতে পুরো পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে চলে গেছে। এটা স্পষ্ট হলো ভাষণের মধ্য দিয়ে। দর্শক, প্রধান উপদেষ্টা এই ভাষণ অসাধারণ। বিশেষ করে বিএনপি, এটা তো আছেই, এটা একটা সমস্যা, কিন্তু বিএনপির চাইতে বড় সমস্যা আওয়ামী লীগ। তা আওয়ামী লীগের ক্ষেত্রে জিরো টলারেন্স, পতিত ফ্যাসিবাদের ক্ষেত্রে, স্বৈরাচারের বিরুদ্ধে প্রফেসর ইউনূস সরকার জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। তাদের মূলোৎপাটন করবে, তাদেরকে ধ্বংস করবে। এই দৃঢ় মনোবল প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট প্রতিভাবাদ হয়েছে। মহান বিজয় দিবস 2025 উপলক্ষে জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ। এখানে সবাইকে সালাম ও শ্রদ্ধা জানিয়েছেন এবং 1971 সালের আমাদের মহান বিজয়, মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন। কিন্তু এই মুক্তিযুদ্ধ নিয়ে হাসিনার মতো নতুন মার্কা কথা, ঘন্টার পর ঘন্টা অমুক তমুক, এইসব কথা বলেননি। জাস্ট প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে চেতনা ব্যবসার কোনো উপাদান নেই। 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, হয়তো পুরোপুরি পলিটিক্যাল স্বাধীনতা পাইনি, কিন্তু ভূখণ্ড পেয়েছি। অতএব এটা একটা সেটেলড ইস্যু, স্বাধীনতার বিপক্ষে কেউ নাই এবং সবাই স্বাধীনতাকে মেনে নেয়। এবং প্রফেসর ইউনূস সরকারের পুরো কর্মকাণ্ড এই 71কে কেন্দ্র করে বিভাজনের পক্ষে নয়, ইউনিটির পক্ষে। গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযোদ্ধা স্মরণ করেছেন এবং জুলাই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় জামাত যে চেতনায় বিশ্বাসী, যে 71-এর ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন, সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। তবে প্রধান উপদেষ্টা আগে কিন্তু এই জুলাইকে বিপ্লব বলতেন। প্রথম কয়েক মাস বিপ্লব বলেছেন, এক পর্যায়ে বিএনপির চাপে, বিএনপি বন্ধু উপদেষ্টাদের চাপে, নানান রিয়ালিটির কারণে
এমন সেনাপ্রধানের চাপও ছিল, বিপ্লব না বলে অভ্যুত্থান বলা শুরু করেছে, কিন্তু আসলে এটা একটা বিপ্লব, অভ্যুত্থান নয়। কিন্তু আমাদের বিপ্লবটা পূর্ণতা পায়নি, এটা একটা শর্টকামিংস। অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশ শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, দেশের আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ আমরা তার সকল পরিসমাপ্তির পথে এগিয়ে যাচ্ছি। মানে নির্বাচনের মাধ্যমে এই সরকারের মিশন কনক্লুড হবে। এরপরেই এই একদম ভেরি সিম্পল ব্রিফ ইন্ট্রোডাকশন দেওয়ার পরেই, সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দেওয়ার পরেই শরীফ ওসমান হাদি, এর মানে এই মুহূর্তে ইউনূস সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীফ ওসমান হাদি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছে অত্যন্ত ব্যথিত হৃদয়। এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথচলার উপর আঘাত। এখন শরীফ ওসমান হাদিকে এত গুরুত্ব দেওয়া, বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করা, বিএনপি রাগে ক্ষোভে ফুঁসছে। এটা বিএনপির জন্য হতাশাজনক যে বিএনপি শরীফ ওসমান হাদির পক্ষ নিয়ে সর্বদলীয় প্রতিবাদ সভায় যায় না, সেই শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছেন। এটা বিএনপির জন্য একটা কঠিন ধাক্কা। মানে পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে। বিএনপি যদি মনে করে যে যাই হোক আমরা ভোটে জিতে যাব, পাগলের স্বর্গে বাস করছে। শরীফ ওসমান হাদি বর্তমান সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন, তার চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা মহান আল্লাহ তাআলার কাছে অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করুন। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্র জড়িত তারা যেখানে থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। স্পষ্ট কথা। মানে আরো কত ভাবে বলছে দেখেন, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্টের বিরুদ্ধে অবচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এত দীর্ঘ সময় কথা এই বিএনপির শত্রু, চেতনাবাজদের শত্রু, ভারতের দালালদের শত্রু ওসমান হাদিকে নিয়ে বলবে প্রধান উপদেষ্টা, বিএনপির জন্য আবারও করুণা। বিএনপি কষ্ট হয় এই ভাষণ শুনলে, আমি জানি। এবং তরুণদের কথা বলেন যে আমাদের তরুণদের রক্ষা করুন, তাহলে আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিতে রক্ষা পাবে। বিএনপির ইশারা ইঙ্গিতেও বিএনপির কথা নাই। বিএনপি যেটা দেখতে পারে না, তারুণ্য দেখতে পারে না, ঘুরে ফিরে ভাষণে একটা বড় অংশ জুড়ে সেই তারুণ্যের গুণগান জয়গান ওসমান হাদিদের কথাই ছিল, যে সবাইকে জোর গলা বলতে হবে আমরা তরুণদের রক্ষা করবো। নানান কিছু এই হাসনাত কিংবা এই ওসমান হাদিদের সাদিক কায়েমদের ইঙ্গিত করে বলেছেন, নাম নেননি, ওসমান হাদির নাম নিয়েছেন শুধু। কিন্তু বিএনপিতে তো কোনো তরুণ নাই, কোনো আইকনিক তরুণ আছে বিএনপিতে? একদিন দেখান তো, ছাত্র দলে, যুব দলে। এবার আজকে ওই স্লোগান দেয়, চান্দা নেয়, রবিউল ইসলাম নয়ন না রবিউল আলম নয়ন। এরপরে খালেদা জিয়ার কথা একটু বলেছি, যে অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে আসে। খালেদা জিয়া বাংলাদেশ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ। পরিবার যা চেয়েছে তার চিকিৎসার জন্য আমরা সেটা দিয়েছি, শেষ। এবং এরপরে যে কথাগুলো বলেছে, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না, হাসিনা আসাদুজ্জামানকে ফেরত আনার চেষ্টা এবং গণভোটের ভোট দেওয়ার আহ্বান ইত্যাদি ইত্যাদি, ভালো লোককে ভোট দেওয়া বা একটা সুন্দর সমাজ গঠন করা, এগুলো পুরোটাই বিএনপির বিরুদ্ধে যায়। মানে পরিস্থিতি এখন বিএনপির বিরুদ্ধে খেলছে। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ডাকসু ভিপি সাদিক কায়েমরা মিলে নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে বাধ্য করেছে। মুহূর্তের মধ্যেই ঘটনা ঘটে গেছে। আমিরে জামাত বলেছেন নির্বাচন কমিশনকে সিইসিকে ব্যাখ্যা দিতে হবে শরীফ ওসমান হাদিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এই আপত্তিকর বক্তব্য, এরকম বুলি করা বা এটাকে বিচ্ছিন্ন ঘটনা কেন বলেছে, সিইসিকে জবাব দিতে হবে। এটা ছিল আমিরে জামাতের দাবি। সেম দাবি ছিল সাদিক কায়েমের। সিইসি ক্ষমা চাইতে হবে, জবাব দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। বিশেষ করে আমিরে জামাত সরাসরি ব্যাখ্যা শব্দটা বলেছে। সিইসিকে ব্যাখ্যা দিতে হবে শরীফ ওসমান হাদিকে নিয়ে এই ধরনের আপত্তিকর মন্তব্য তিনি কেন করেছেন। তা আমিরে জামাত ডাকসু বিবির হুঙ্কারের পর বেশি সময় লাগেনি, অল্প কিছু সময় পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সিইসির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। যে ব্যাখ্যার একটা অর্থ হচ্ছে যে এক প্রকার ক্ষমা চাওয়া, পরোক্ষভাবে ইনিয়ে বিনিয়ে ক্ষমা চাওয়া হয়েছে। আমি আসলে ওটা বোঝাতে চাইনি। শরীফ ওসমান হাদির উপর গুলি, এটা আমরা সিরিয়াসলি নিয়েছি, এটা সিরিয়াস।
এবং এটা মোটেও তুচ্ছতাচ্ছিল্য করতে চাইনি বা করছি না, এই বিষয়ে সতর্ক থাকবো। বাংলাদেশের কোন সিনিয়র রাজনীতিবিদ শরীফ ওসমান হাদিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের বক্তব্যের প্রতিবাদ করেনি। জুনিয়র রাজনীতিবিদরা করেছে, হাসনাত আব্দুল্লাহরা করেছে বা অন্যান্যরা করেছে। আর মির্জা ফখরুলরা তো দেশে যারা আছে তাদের মধ্যে সিনিয়র, সবচেয়ে সিনিয়র আমিরে জামাতের পর সিনিয়র হচ্ছে মির্জা ফখরুল, কারণ বিএনপির সেকেন্ড ইন কমান্ড। আরো বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও আছে, কেউ এই বিষয়ে কথা বলেনি। মজার বিষয় তারা চিনিই না, শরীফ ওসমান হাদিকে তারা চিনিই না, তার নামটা শুদ্ধ বলতে পারে না, এবং তিনি কে, তার কাজ কি, শরীফ ওসমান হাদি এত জনপ্রিয় কিভাবে, তার রেলেভেন্স কি, কিছুই মির্জা ফখরুল বলতে পারেন না। আর রুহুল কবির রিজভী তো আছেন ওই ছাত্র দলের বট ফোর্স, ছাত্রীরা এআই দিয়ে ভুয়া ভিডিও টিডিও বানায়, ভুয়া ছবি বানায়, ওগুলো দেখে বিশ্বাস করে, এটা নিয়ে আছেন। এরা এই সিসি কি বলেছে, এটা প্রতিবাদ বা কিভাবে করবেন? সিনিয়র রাজনীতিবিদদের মধ্যে প্রতিবাদ করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আমিরে জামাত যে ভাষায় প্রতিবাদ করেছেন তার প্রাইম কথাটা ছিল যে সিসি কে ব্যাখ্যা দিতে হবে। তাই মুহূর্তের মধ্যেই কিছুক্ষণ পর দেখলাম যে সিসি ব্যাখ্যা দিয়েছে, এবং ডাকসু ভিবির সফলতা আপনারা দেখেছেন। এটা অনেকে নেগেটিভলি বলার চেষ্টা করছে, কিন্তু এটা ভুল। অনেকে বলছে এভাবে যে দেখেন ডাকসু ভিবি লোকজন নিয়ে ব্যারিকেড ভেঙে টেকে গিয়েছে, যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে দাঁড় করিয়ে তারপরে কথা বলছে। এটা তো আপোষ না, আপোষ না। কি বলেছে দেখেছেন? মুখের উপর যেভাবে বলেছে, এটা একটা নজির, বাংলাদেশে এটা কেউ পারেনি। এটা অনলি সাদিক ক্যান ডিড দ্যাট। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে বসিয়ে বলছেন যে তার পদত্যাগ করতে হবে, এটা না করতে পারলে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে, এটা কি সাদিক ক্যামরা কার্যত স্বরাষ্ট্র উপদেষ্টার ঘর থেকে টেনে বের করেছেন। এরকম কাজ বাংলাদেশে কেউ পারে না। পুলিশের ব্যারিকেড ভেঙে যে ঘর থেকে বের করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে, বুঝতে পারছেন কি পারে স্বরাষ্ট্র উপদেষ্টা? সাদিককে আমরা পাশে দাঁড় করিয়ে পদত্যাগ চেয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে বাধ্য করেছে যে আমাদের ছোট ভাই সাদিক ক্যাম্প যা বলেছে সব যৌক্তিক, এবং সাদিক ক্যাম্প স্বরাষ্ট্র উপদেষ্টাকে কলার ধরে বের করে, ওটাকে কলার ধরে বের করার সাথে তুলনা করা যায়, প্রতীকী অর্থে বলা যায়। রুম থেকে কলার ধরে বের করে সাংবাদিকদের সামনে আনার আগে কি বলেছে? জাহাঙ্গীর তুই জবাব দে, জাহাঙ্গীর তুই, এই কথা বলেছে সাদিক ক্যাম্প। ওদিকে ছাত্র শক্তি নাকি একটা সংগঠন আছে, এরা শাহবাগ অবরোধ করতে গেছে, লোক নাই, অল্প কিছু 20-25টা ছেলে কোথায় পেয়েছে কে জানে, তারা শাহবাগ অবরোধ করতে গেছে। তো দর্শক, সাদিককে আমরা কি করতে পেরেছে দেখেছেন? স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘর থেকে কলার ধরে বের করে আনতে পেরেছেন, পাশে দাঁড় করিয়ে পদত্যাগ চেয়েছেন, এবং দাবি মেনে নেওয়া হবে এই ঘোষণা দিয়েছেন। এর চাইতে বেশি কি এখন কি আপনি কি করবেন? এটা তো নিজেদের সরকার, সর্বোচ্চ সফলতা মুহূর্তের মধ্যেই। এখানে অন্য কেউ হলে এরকম সুন্দরভাবে খেলতে পারতো না। আর আমিরে জামাত যে ব্যাখ্যার কথা বলেছেন, যে ব্যাখ্যা দিতে হবে, কিছুক্ষণ পরে আমরা দেখছি যে ব্যাখ্যা এসে গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বক্তব্যে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক এবং রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেয় কমিশন। তার মানে নির্বাচন, এটা অতীতে ছিল না যে নির্বাচন কমিশন বা কারো বিরুদ্ধে বা স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী কারো বিরুদ্ধে এরকম সোশ্যাল মিডিয়ায় সমালোচনা উঠলে তাকে ক্ষমা চাইতে হবে, জবাব দিবে। এই কালচার বাংলাদেশে ছিল না। এই কালচার আমির জামাত, ডাকসু, ভিপি এরা মিলে বাধ্য করছে, এস্টাবলিশ করছে। আমি মনে করি যে আমির জামাত না বললে সিনসি অ্যাটলিস্ট এভাবে ব্যাখ্যা দিত না। জামাতের আমির বলা মানে ইটস ভেরি সিরিয়াস। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান বলেছে। এতে বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের যে তথ্য প্রচারিত হয়েছে সে বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষিত হয়েছে। নির্বাচন কমিশনের ব্যাখ্যায় উল্লেখ করা হয়, প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে মূলত বোঝাতে চেয়েছেন যে ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। এটাও একটা জামাতের আমির এবং সাদিক টাইমদেরও দাবি ছিল
যে নির্বাচন যেন কেউ কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে। একই সঙ্গে কমিশন তার দ্রুত সুস্থতা কামনা করেছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মানে আগে যে বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে, ওখানে যে ঘাটতিগুলো ছিল এখানে সেই ঘাটতিগুলো ওভারকাম করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন জানায় শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। মানে এখন এইটি ক্ষমা চাওয়া, সর্বোচ্চ গুরুত্ব দেয়নি, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এটি তো অভিযোগ। গুরুত্ব না দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এবার বলছি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এই ধারাবাহিকতায় গত রোববার বিকেল 4টায় আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে কমিশন একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার কারণে নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করেছে। তো এটি এখন দেখেন রাষ্ট্রীয় বা সরকারি ভাষায় ক্ষমা চাওয়া, একটা বিজ্ঞপ্তি দেওয়া, ব্যাখ্যা দেওয়ার একটা রীতি আছে। পলিটিক্যাল পার্টি কোন নেতা তিনি যদি ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তি দেন তখন শব্দটা লেখা দুঃখ প্রকাশ করছে, আর রাষ্ট্রীয় যখন কোনো বিষয়ে, তখন যে বিষয়টা নিয়ে আপত্তি, ওই বিষয়টা যে না আমরা এটা করছি এইভাবে করা হয়। এখন সরাসরি ক্ষমা চাওয়া, সরাসরি দুঃখ প্রকাশ করা, এইসব শব্দ রাজনীতিবিদরা বলেন মিথ্যা তথ্য দিয়ে ক্ষমা চেয়েছেন। তিনি কি বলেছেন ক্ষমা চেয়েছি না, তিনি বলছেন দুঃখ প্রকাশ করছি। এইভাবে সিইসি যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সিইসির পক্ষ থেকে, এর অর্থ মূলত ক্ষমা চাওয়া, যেটা সাদিক কায়েম বলেছে। এবং আমির জামাত যে ব্যাখ্যা দিতে বলেছেন সে ব্যাখ্যা তো দিয়েছেন। তো এর মানে জামাত শিবির যে কাউকে এখন বাধ্য করতে পারে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। শরীফ ওসমান হাদির পক্ষে আমির জামাত এভাবে সিরিয়াসলি একের পর এক অসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছে।